এই সরকারেরও একটি স্লোগান, এক ত্রিপুরা রেখে শ্রেষ্ঠ ত্রিপুরা করা। আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এটাকে বজায় রাখতে হবে। যে কোনো মূল্যে আমাদের এটাকে ধরে রাখতে হবে। আর আমরা দেখছি এই যে শান্তির পরিবেশ আমাদের দুই সম্প্রদায় আর অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে মিলন, এটাকে বারবার আঘাত হানার জন্য আমাদের কিছু রাজনৈতিক দলগুলি চেষ্টা করছে। এই কয়েক মাস আগেও আমরা দেখেছি এই কাঞ্চনপুরে জাতিগত বিভিন্ন সুরসুরি দিয়ে আমাদের পরিবেশ, যে শান্ত পরিবেশ, শান্তির পরিবেশ, সৌভাতৃত্বের যে বন্ধন, এটাকে আঘাত করার জন্য চেষ্টা করা হয়েছে। একদিকে আমরা দেখেছি একটা রাজনৈতিক দল, কিছু কিছু নেতৃত্ব থানচা 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 বলছে, তিপ্রাসা ইত্যাদি বিভিন্ন শব্দের মাধ্যমে আর এক জাতির বিরুদ্ধে তারা বিভিন্নভাবে আমাদের জনজাতিদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকেও আমরা দেখেছি বিভিন্ন মঞ্চের নাম করে বিভিন্ন মানুষকে, সেখানে কিছু কিছু মানুষকে জড়ো করে ওই শান্তিপ্রিয় মানুষগুলিকে বিভিন্নভাবে রাজনৈতিক শিকার করে তাদেরকে সেই মঞ্চে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। আর এইভাবে আমরা দেখেছি এই কাঞ্চনপুরে আমাদের যে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে শান্তির পরিবেশ, এই 3 বছরে আমাদের রাজ্য সরকারের যে নীতি সবাইকে নিয়ে চলার, আমরা যে সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি, যাতে আমরা সবাইকে নিয়ে চলতে না পারি সেই জায়গায় আঘাত ধরার জন্য আমাদের এখানে এই কাঞ্চনের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছিল। আজকে আমাদের শান্তিপ্রিয় মানুষ কাঞ্চনপুরে সবাই আজকে সেটা বুঝতে পেরে আজকে আমি খুব খুশি, আনন্দিত যে এখানে আমাদের উভয় সম্প্রদায়ের মানুষ, আজকে মহিলা সহ বয়স্ক যারা যুবক থেকে শুরু করে আমরা একত্রে আমরা আজকে শান্তিপূর্ণ পরিবেশে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করতে আমরা যাচ্ছি আগামী 6 তারিখ এপ্রিল। কাজে এই যে পরিবেশ, শান্তির পরিবেশ, এটাকে ধরে রাখতে হবে। আর এই যে শান্তির পরিবেশ বজায় রেখে আমরা এই ত্রিপুরাকে উন্নতি করতে চাই। বিজেপির একদম পরিষ্কার বক্তব্য, আমরা ত্রিপুরাকে তখনই আমরা এক রাখতে পারবো যখন আমাদের এই উভয় সম্প্রদায়ের মধ্যে একতা থাকবে, শান্তির পরিবেশ থাকবে। আর শান্তির পরিবেশ, একতা তখনই থাকবে যখন আমাদের মধ্যে সমানভাবে আমরা অধিকার দিতে পারবো, উন্নয়ন আমরা করতে পারবো। শহর এবং গ্রামের মধ্যে যে বৈষম্য, শহর এবং গ্রামের মধ্যে যে ফারাকটা, সেটাকে আমরা দূর করতে পারবো। আর তার জন্য আমরা সমদৃষ্টি নিয়ে আমরা চলছি। গ্রামে যেমন কাজ হবে শহরে কাজ হবে, শহরে যেমন উন্নয়ন হবে তেমনি আমার গ্রামেও যাতে উন্নয়ন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তার জন্য আপনারা দেখেছেন আমরা বিশেষ করে যারা এডিসি এলাকায় আমরা বসবাস করি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় বহুকাল ধরে আমরা বঞ্চিত বিভিন্ন দিক থেকে। সরকারি এবং সাংবিধানিক যে অধিকার সেটা থেকেও আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল। 25 বছরে কথা বলার অধিকার আমাদের ছিল না, গণতান্ত্রিক পরিবেশ ছিল না, গণতান্ত্রিক অধিকার থেকে আমাদের বঞ্চিত রাখা হয়েছিল। আমরা আমাদের অধিকার প্রয়োগ করতে পারিনি। বুথ দেওয়ার আগে আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন অথবা হুমকি দিয়ে আমরা আমাদের স্বাধীনতা বা অধিকার আমরা প্রয়োগ করতে পারিনি, সেটা তারা দেয়নি। 25 বছর আমাদেরকে বিভিন্নভাবে আমাদের জনজাতি সহ যারা গরিব অংশের মানুষ তাদেরকে নিয়ে রাজনীতি খেলা করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পরিষ্কার কথা, আমাদের পরিষ্কার বক্তব্য যে আমরা এডিসির উন্নয়ন করতে চাই। আর তার জন্য আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে আপনারা দেখেছেন ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে অনেকগুলি বিষয়ে। সেই বিষয়গুলি যদি উল্লেখ করতে হয়, আপনারা দেখেছেন যে ওই যে আমাদের এডিসিতে 28টা আসনে নির্বাচন হয়, আর রাজ্যপাল মনোনীত করেন আরো 2 জনকে। এই নিয়ে আমাদের 30টা আসন আমাদের এডিসিতে। আমি দেখেছি সাংসদ হওয়ার পরে উত্তর পূর্বাঞ্চলে যে আমাদের 10টা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, আমি নিজেও কার্বি আলম সহ বিভিন্ন জায়গায় আমি গেছি, অথবা সেই জায়গার যারা এমপি তাদের সঙ্গে কথা বলে আমি যে কথাগুলি বুঝতে পেরেছি, আমাদের 6 শিডিউল মোতাবেক যে এডিসি গঠন করা হয়েছে, 6 শিডিউল যে আইন তার মধ্যে অনেক ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের রাজ্য সরকার তৎকালীন বামফ্রন্ট সরকার সেই অধিকারগুলি আমাদেরকে দেয়নি, আমাদেরকে বঞ্চিত করা তারা রাজত্ব করেছিল। আমরা দেখছি সেই জায়গায় যে আমাদের মানুষকে এই যে আমাদের যে সাংবিধানিক অধিকার সেটা দিতে পারলে আমাদের উন্নতি অনেকটা হয়ে যাবে।
তো তার সাথে সাথে আমাদের রাজ্য সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে শিডিউল মোতাবেক যে অধিকারগুলি, যে সুযোগ সুবিধাগুলি মানে অলরেডি দেওয়া আছে সেটা তো আমরা দেবই, পাশাপাশি আমরা আরো নতুন নতুন কিছু পরিকল্পনা কথা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ওইগুলি ক্ষমতায় এলে আমরা দেব। তার মধ্যে 50টা আসন যাতে করা হয় তার জন্য আমাদের ক্যাবিনেট, আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 50টা আসন করা হবে। এবং অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তার যে বর্তমান নাম আপনারা জানেন, মানে উপজাতি, এই যে ট্রাইবাল শব্দের মাধ্যমে মানে স্বশাসিত জেলা পরিষদ, তার নাম পরিবর্তন করে আমরা টিটিসি করারও আমরা প্রস্তাব আমরা গ্রহণ করেছি, কেন্দ্রের কাছে আমরা সুপারিশ গ্রহণ আমরা পাঠিয়েছি। সেটা হবে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল। এবং সেখানে কি কি ক্ষমতা দেওয়া হবে, কয়টা দপ্তর দেওয়া হবে, সেটাও আমাদের সরকার একদম পরিষ্কার করে বলেছে। আমাদের মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার ভাবে বলেছেন যে আমরা জানি যে পঞ্চায়েত আইনে এই পর্যন্ত 29টা বিভাগ আমাদের পঞ্চায়েতের হাতে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ পঞ্চায়েত যেখানে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যেখানে আছে সেখানে ওই যে 29টা দপ্তরকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই দপ্তরগুলি সেখানে কাজ করছে। অথচ আমার শিডিউল মোতাবেক অনেক দপ্তর এডিসির হাতে দেওয়ার কথা ছিল, যেটা সিপিআইএমরা কোনোদিন দেয়নি। আমরা দেখেছি 6-7টা দপ্তর নামে মাত্র তারা দিয়েছিল, কিন্তু সেই দপ্তরগুলিও স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তাই আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন 29টা দপ্তর যেটা পঞ্চায়েতকে দেওয়া হচ্ছে বর্তমানে, শুধু 29টা নয়, প্রয়োজনে তিনি 42টা দপ্তর দিতেও রাজি আছেন বলেছেন তিনি। কাজেই আমরা দেখেছি এক্ষেত্রে আগের পূর্বতন মুখ্যমন্ত্রী যেখানে বলতেন যে ওই যে এডিসির হাতে ক্ষমতা দিতে গেলে তিনি ওই মেলার মাঠের মধ্যে মিটিং করে পার্টি মিটিং এ সেটাকে আটকে রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার বারবার চিঠি দিয়ে ওই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের কর্তৃপক্ষকে বলেছিল তোমাদের কি কি প্রয়োজন, কোন কোন দপ্তর প্রয়োজন, কিভাবে কাজ করা হবে, অর্থ দেওয়া মানে প্রয়োজন আছে কিনা, আপনারা আপনাদের মতামত জানান, কেন্দ্রের কাছে সেইগুলি দাবি করুন। আমাদের সেই রঞ্জিত দেববর্মা থেকে শুরু করে আগে যে অঙ্কুর দেববর্মা যখন ছিলেন, রঞ্জিত দেববর্মা, তারপরে রাধাচরণ বাবু সহ কোন বাবুর আমলে তারা কেন্দ্রের কাছে সেই দাবি তারা করেনি। দিল্লিতে একবারের জন্য তারা সেখানে যায়নি, দরবার করেনি। অথচ আমাদের মুখ্যমন্ত্রী, যারা আজকে সমালোচকরা, বিরোধী দল, ওই আঞ্চলিক দলগুলি বিশেষ করে যারা আমাদের মুখ্যমন্ত্রীকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কোন কোন সময় বাংলাদেশি অমুক সমুক বলে, সে তো বাঙালি, কেন আমাদের কাজ করবে, জনজাতি বিরোধী ইত্যাদি অপপ্রচারের চেষ্টা যারা করে, আমি বলতে চাই এই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনিও বাঙালি মুখ্যমন্ত্রী, কিন্তু আমাদের পার্থক্য দেখুন দুই মুখ্যমন্ত্রীর মধ্যে। এক মানিক সরকার উনিও বাঙালি মুখ্যমন্ত্রী, এবং আমাদের বিপ্লব দেব উনিও আমাদের বাঙালি মুখ্যমন্ত্রী জাতিতে। অথচ আজকে রিক্সা ব্যবহার থেকে শুরু করে আমাদের এই যে এডিসির জন্য ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে দৃষ্টিভঙ্গিগত আপনারা পার্থক্য দেখতে পাচ্ছেন। আমাদের এই মুখ্যমন্ত্রী বলছেন 29 নয়, আমি 42টা দপ্তর দিতে রাজি আছি, এবং তিনি অনেক কিছু সুপারিশ কেন্দ্রের কাছে করেছেন। তার মধ্যে এই যে কিছুদিন আগে এই 10 কাঞ্চনপুরের মতো এই যে পিছিয়ে পড়া যে এলাকা, এই এলাকায় আগামী দিনে যাতে এই এলাকার উন্নয়ন করা যায়, তার জন্য এডিসির মধ্যে রেখেও যাতে ডেভেলপমেন্ট করা যায়, তার জন্য টাউনশিপ গঠন করার কথা বলেছেন। টাউনশিপ গঠন করা, তারপরে আমাদের যে এডিসিতে শুধু বিসি কাউন্সিল মানে ভিলেজ কাউন্সিল, তারপরে খুমুলুম, সাব জোনাল এগুলিকে পঙ্গু করে রাখা হয়েছিল, অকেজু করে রাখা হয়েছিল। সেগুলিকে যাতে আরো চাঙ্গা করা যায়, তার মাধ্যমে যাতে কাজ করা যায়, তার জন্য আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্য সরকার সিদ্ধান্ত রাখা যে ওই যে পঞ্চায়েত আছে ত্রিস্তরীয় ব্যবস্থা, পঞ্চায়েতে যেমন লাগু আছে তিনি এডিসি অবহাই খেলানি পাবে, এডিসিতেও যাতে পঞ্চায়েত ত্রিস্তরীয় মানে লাগু করা যায়, তার জন্য আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাব জোনাল একটা স্তর হবে, তার নিচে থাকবে বর্তমানে যেটা আছে ভিলেজ কাউন্সিল, সাব জোনাল, এই 3টা স্তরে যাতে করা হয় সেই প্রস্তাব আমাদের রাজ্য সরকার কেন্দ্রের কাছে পাঠিয়েছে। আর সব থেকে বড় কথা, অনেক দপ্তর দেওয়ার পরও
অনেক ক্ষমতা দেওয়ার পরও কাজ করতে গেলে যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে অর্থ। টাকা ছাড়া কোনো কাজ হবে না। রাস্তা করতে গেলে, স্কুল করতে গেলে, আমাদের বিদ্যুতায়ন করতে গেলে, অনেক কিছু উন্নয়নমূলক কাজ করতে গেলে টাকা ছাড়া, অর্থ ছাড়া কিছুই সম্ভব না। তো এই জন্য আমাদের এডিসিতে কাজ হচ্ছে না। আমাদের রাজ্য সরকার, আমাদের পার্টি, ভারতীয় জনতা পার্টি, আমরা তার জন্য কেন্দ্রের কাছে আমরা সুপারিশ করেছিলাম। আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন আমরা কথা বলেছিলাম। আর আমাদের রাজ্য সরকার এই রাজ্যে ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা এখন কাজ শুরু করে দিয়েছে। আপনারা অনেকে যারা পঞ্চায়েতে, আমাদের ভিলেজ কাউন্সিলে যারা কাজ করছেন, আপনারা নিশ্চয়ই জানেন এখন একটা নতুন শব্দ আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়। কি সেটা? FFC নামে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়। 15 ফাইন্যান্স কমিশন, সেটাকে অনেকে সংক্ষেপে বলে FFC। আমি বিভিন্ন ব্লকে যখন মিটিং এ যাই, আমি জিজ্ঞেস করি অনেক CPIM এর যারা পঞ্চায়েত চেয়ারম্যান বা ভিলেজ কাউন্সিলের চেয়ারম্যান, অনেকে CPIM এর একটা নীতি আমি দেখেছিলাম, যারা অশিক্ষিত, যারা একটু কম বুঝেন তাদেরকে চেয়ারম্যান করেন। কিসের জন্য জানেন? ওই যে দলের যে সিদ্ধান্ত যে এই করো বা ওইটা করবে না, যাতে একেবারে মাথা পেতে সেটা গ্রহণ করে, যাতে কাজ করে, করাপশন যাতে করা যায়, তার জন্য কিছু কম যারা পড়াশোনা জানা মানুষকে চেয়ারম্যান করতেন। তার ফল আমি দেখেছি। আমি বিভিন্ন জায়গায় যাওয়ার পরে চেয়ারম্যানদের সঙ্গে যখন কথা বলি, আমি জিজ্ঞেস করি FFC মানে কি। অনেকে বলতে পারেন না আমাদের চেয়ারম্যানরা। আমি তখন তাদেরকে বুঝাই, জানেন আপনারা আমরা বিজেপিরা যে চিৎকার করেছিলাম সেই 15, 16, 17 সাল থেকে, যে আমরা এলে এডিসির হাতে টাকা দেব, এই টাকায় আপনারা এখন পাচ্ছেন। তারপরে অনেক চেয়ারম্যানরা আমাকে মাথা নাড়িয়ে বলেন আচ্ছা এই কথা। এখন তারা বুঝতে পারছেন আমরা বিজেপিরা শুধু কথা বলি না, আমরা কাজ করেও দেখাই। এটাই প্রমাণ। FFC 15 ফাইন্যান্স কমিশনের মাধ্যমে এখন আমাদের এডিসিতে টাকা ঢুকছে। তো এই যে রাং নিরানি সামনে কাকুরক আবো 15 ফাইন্যান্স কমিশনে বেশি প্লেসিং পাবো রাং নিয়ে দেবো 15-16 লক্ষ টাকা পাবো। ফার্স্ট প্রথম বছরও রাং হাবরানি শুরু হয়ে গিয়া বিভিন্ন পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিল, লামা, তুই, হর, কারেন্ট, স্কুল, বিভিন্ন যে সমূহ আর রাং ভাই অর্থ ভাই সমূহ দান নাই আবুনি বাগিন চল ত্রেব ভবিষ্যৎ যাতে এডিসির হাতে আরো রাং নির্মাণ, আরো অধিক ক্ষমতা, আরো অধিক অর্থ দেওয়া যায়। ক্ষমতায়ন বলতে দুই রকমের বুঝি আমরা বিজেপি যারা দুই রকমের ক্ষমতা বুঝি। একটা হচ্ছে অর্থ ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা একটা, আর একটা হচ্ছে প্রশাসনিক ভাবে ক্ষমতা দেওয়া। প্রশাসনিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, এই দুইটা ক্ষমতাই আমরা এডিসি কে দিতে চাই। আমরা তার জন্য বলছি যে আমরা যদি ক্ষমতায় আসি এডিসিতে, আমরা এডিসি কে এই ক্ষমতাগুলি দেব। যখন আমরা দেখছি যে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জনজাতি সমাজের 19টা সম্প্রদায়কে নিয়ে আমার রাজীব দা বলেছেন, আমাদের সহ সভাপতি উনি বলেছেন যে আমাদের এই 3 বছর আমাদের সরকার এই কম সময়ের মধ্যে আর্থিক সীমাবদ্ধ। আমরা CPM এর মতো বলবো না। CPM আমাদেরকে প্রায় 13,000 কোটি টাকা ঘাটতি ঋণের বোঝা দিয়ে গিয়েছিল। তারপরে আমরা বলি না আর্থিক ক্ষমতা আমাদের সীমাবদ্ধ। আমরা বলি মোদি হে তো মুমকিন হে, মোদি ভাবে সব কিছু সম্ভব। আমরা করোনার সময়ে দেখেছি সারা বিশ্বের মানুষ যেখানে বড় বড় শপিং মলে খাবারের জন্য লুটপাট হচ্ছিল ইটালি, ইউরোপের মতো দেশে, আমার দেশের প্রধানমন্ত্রী আমাদের হাতে চাল, ডাল, তারপরে বিভিন্ন সামগ্রী এবং 3-4 মাস পর্যন্ত গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে সব কিছু বিনামূল্যে তুলে দিচ্ছিল। এই হচ্ছে মোদি। তার জন্য বলি মোদি হে তো মুমকিন হে। আর মোদি থাকলে আমাদের এডিসিতেও আমরা যে এখন স্বপ্ন দেখছি ইমান লোকিত আবু উন্নয় আবুরি বাগেন তিনি মুখ্যমন্ত্রী এই যে সমাজ প্রতিরঙ্গ লাগায় 19টা সম্প্রদায় বাতা যেমন এবং বিভিন্ন সম্মান রয়ে চলতাবো কাম শুরু খিনান রাখা। মহারাজা বীর বিক্রমকে নিয়ে আমরা গর্ববোধ করি। শুধু জনজাতি কেন, শুধু জনজাতি নয়, আমরা যারা অন্যান্য অংশের আমাদের বাঙালি হোক বা মণিপুরি বিভিন্ন সম্প্রদায়ের লোক, মহারাজা বীর বিক্রমকে নিয়ে আমরা গর্ববোধ করি। কারণ মহারাজা বীর বিক্রম এমন এক ব্যক্তি ছিলেন
এমনই এক রাজা ছিলেন যিনি সবাইকে নিয়ে চলতেন। তার জন্য ভারতীয় জনতা পার্টির আদর্শ মহারাজা তিনি আমাদের এই রাজ্যের, আর তার জন্য আমরা উভয় অংশের মানুষ আমরা ওনাকে অনুসরণ করি। তিনি হিন্দুদের জন্য যেমন মন্দির করেছিলেন, খ্রিস্টানদের জন্য মরিয়মনগরে চার্চ যেমন করেছিলেন, আমাদের মুসলিম ভাইদের জন্য গেদুমিয়া মসজিদও তো তার আমলে হয়েছিল, এবং বুদ্ধ মন্দির অভয়নগরে। আজকে কিসের সেটা? এই যে শান্তি সম্প্রতি আমরা